কেরিয়ার এডুকেশান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেরিয়ার এডুকেশান একটা জব ওরিয়েন্টেড কোচিং সেন্টার বা চ্যানেল। এখান থেকে চাকরি পাওয়ার জন্য, সরকারি চাকরি পাওয়ার জন্য যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আমাদেরকে পড়তে হয় বা পরীক্ষায় ফেস করতে হয়, সেইগুলো সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়। তো সেই রকমই আজকে একটা তথ্য বা একটা টপিক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি যে বিষয়টা আমি ভালো করে বোঝাতে পারবো এবং আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমি চেষ্টা করব আপনাদের কতটা ভালো লাগবে ফিডব্যাকে বোঝা যাবে। তো আজকে যে বিষয়টা আমি পড়াতে চলেছি বা চাইছি সেটা হচ্ছে ইকোনমিক প্ল্যান অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের পরিকল্পনা সম্পর্কে। এটা অর্থনীতির বিষয়। এই অর্থনীতি নিয়ে প্রচুর কোশ্চেন আমাদের পরীক্ষাতে, চাকরি পরীক্ষাতে ফেস করতে হয়। মূলত WBCS বা ইউপিএসসি বা সেন্ট্রাল বা এসএসসি যেগুলো পরীক্ষা হয় সেগুলোতেই এগুলো বেশি আসে। এছাড়া আমাদের যে পিএসসি বা রাজ্য সরকারের যে বিভিন্ন রকম পরীক্ষা আছে সেখান থেকেও কিছু কিছু কোশ্চেন এখানে পাওয়া যাবে, আসবেই। অর্থাৎ পরিকল্পনা ছাড়া কিন্তু কিছু হয় না। আমরা যখন কোনো পরীক্ষা দিই, যে কোনো চাকরি পরীক্ষা দিই, সেখানে কিন্তু একটা পরিকল্পনা থাকে। অর্থাৎ হয়তো প্রথমে প্রিলি হবে, তারপরে মেন্স হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে রিক্রুট করা হবে। প্রত্যেকটা ধাপে ধাপে যদি কোনো পরীক্ষা এরকম হতো, আগে ইন্টারভিউ, তারপরে মেন্স, তারপরে প্রিলি, বা আগে মেন্স, তারপরে ইন্টারভিউ, তারপরে প্রিলি, কেমন হতো? তাহলে কিন্তু বিষয়টা ঠিক জাজমেন্ট হতো না। কেন হতো না বা সম্ভব হতো না? আমরা জানি যে মেন্স পরীক্ষায় একটু প্রিলির থেকে উপর লেভেলের তথ্যগুলো থাকে। প্রিলিটা কি, যে হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস পরীক্ষায় বসে, তাদের মধ্যে দেখে নেওয়া হয় যে ন্যূনতম পরীক্ষায় বসার যোগ্যতা কাদের আছে। অর্থাৎ প্রিলিটা ধরে নেওয়া যায় যে যোগ্যতা নির্ণায়ক একটা পরীক্ষা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। যেমন WBCS ক্ষেত্রে প্রিলি দেওয়া হলো, অর্থাৎ মেন্স মানে আসল যে পরীক্ষা তার জন্য তুমি পাস করলে পারে, প্রিলি এলিজিবল হলে। প্রিলির পরীক্ষার জন্য নাম্বার সেই জন্য কখনোই আর যোগ করা হয় না। মেন্সে যা নাম্বার পাবে তার উপর বেস করে তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউয়ে যা নাম্বার পাবে, মেন্স এবং ইন্টারভিউর নাম্বার এই দুটো যোগ করে মেরিট লিস্ট তৈরি হবে। যারা উপরের দিকে র্যাঙ্ক করবে সেখান থেকে আস্তে আস্তে রিক্রুট করা হবে। তো প্ল্যান বা পরিকল্পনা, পরিকল্পনা আমাদের জীবনের শুরু থেকেই কিন্তু শুরু হয়ে যায়। অর্থাৎ আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি, বাবা প্ল্যান করেছিল, যার ফলস্বরূপ আমি কিন্তু পৃথিবীতে এসেছি। আমি কোন স্কুলে পড়ব, কী ধরনের পোশাক পরব, কোন খাবারটা খাবো, কোনটি খেলে আমার গ্রোথ ভালো হবে, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছু কিন্তু আমার পিতামাতা তারা পরিকল্পনা করেছিলেন, যার ফলস্বরূপ আমরা এত বড় হতে পেরেছি। যে সমস্ত পিতামাতা দেখবে সঠিকভাবে পরিকল্পনা করতে পারে না, হ্যাঁ বলতে পারেন যে কিছু পিতামাতা আছে হয়তো যাদের সেরকম কোনো পরিস্থিতি থাকে না, হতে পারে, কিন্তু এমনও কিছু আছে যাদের অর্থ করি সমস্ত কিছু কোনো অভাব নেই। তা সত্ত্বেও দেখা যায় যে ছেলে মেয়েগুলো ঠিকঠাক গাইড বা প্ল্যানের অভাবে হয়তো যা হওয়ার সম্ভাবনা ছিল সেটা সে করতে পারেনি। ভবিষ্যতে গিয়ে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক এরকম একটা দেশের ক্ষেত্রেও প্রযোজ্য, একটা রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য, দেশের ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের জীবনের ক্ষেত্রে প্রযোজ্য। তাই এই প্ল্যান খুবই জরুরি।
শুধু যে চাকরিতেই আমাদের প্রয়োজন হবে তাও নয়, আমার জীবনেও প্রয়োজন হবে। প্রথম তাহলে আমাদেরকে জানতে হচ্ছে এই প্ল্যানটা কেন করব আমরা। এই যে ধরে নেওয়া হোক যে আপনাকে বা তোমাদেরকে কোনো একটা কাজে ইনভলভ করে দেওয়া হলো, এবার মাঝে মাঝে যদি কোনো প্ল্যান ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কাজটা করা যাবে না। বিভিন্ন রকম আমাদের নানা রকম ডিজাস্টার হয়ে থাকে, যেমন এই যে ঝড় আমফান যশ এগুলো আসে। এই ক্ষেত্রেও আগে থেকে কিন্তু আমরা পরিকল্পনা করছি যে ঝড়টা কেমন হতে পারে, কেমন ক্ষয়ক্ষতি হতে পারে, কী কী প্রিকশন নেওয়া যেতে পারে, তাই না? এগুলো কিন্তু কে কোথায় থাকবে, কে কোন কাজ করবে, সকলকে কিন্তু ঠিক করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ছড়িয়ে দেওয়া হচ্ছে, দিয়ে কাজটা সুষ্ঠু মতো করা হবে। যদি প্ল্যান না করা হতো তাহলে কী হতো, কে কোন কাজ করবে কোনো ঠিক পাওয়া যেত না। হয়তো এক জায়গায় দেখা যেত 20 জন লোক চলে গেছে, যেখানে 20 জনের প্রয়োজন সেখানে 2 জন গিয়ে বসে আছে, তাহলে কি হতো, কাজ হতো? কখনোই হতো না, হাঁপাজাট হয়ে যেত। হওয়ার থেকে আর কি হতো, বেশি ক্ষতি হতো। ঠিক একটা দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য। একটা দেশ চালাতে গেলে তার জন্য একটা ভালো প্ল্যান করতে হয়। যাই হোক, আমাদের যে মূল বিষয় ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতে যে প্ল্যানের ধারণাটা সেটা কোথা থেকে এলো বা কীভাবে তৈরি হচ্ছে সেটাতেই আসা যাক। ভারতে যে প্ল্যানের ধারণা সেটা প্রথম করেছিলেন এম বিশ্বেশ্বরাইয়া, একজন প্রযুক্তিবিদ। 1934 সালে তিনি পরিকল্পনা সম্পর্কে একটি বই লিখেছিলেন, এর নাম প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া। এটাই কোনো একজন ব্যক্তি ভারতে বললেন যে ভারতের একটা সঠিক প্ল্যান বা পরিকল্পনা থাকা প্রয়োজন, অর্থাৎ ভারতকে শাসন করা বা ভারতের উন্নয়ন ঘটানো, বিভিন্ন কিছু করার জন্য। এর পূর্বে এই প্ল্যানের ধারণাটা ছিল কোথায় না, রাশিয়াতে আমরা দেখতে পেয়েছি। রাশিয়াতে স্ট্যালিনের সময়কালে 1927 সালে এই প্ল্যান বিষয়টা শুরু হয়। তাকে আমাদের দেশে 1934 সালে যে এম বিশ্বেশ্বরাইয়া প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া বইটি লিখলেন, তারপরে প্ল্যানের ধারণা এলো। তারপরে যেটা হয় 1938 সালে জাতীয় পরিকল্পনা পরিষদ গঠিত হয়েছিল, বা জাতীয় পরিকল্পনা কমিটি, পরিষদ নয়, ওটাকে বলা হয় জাতীয় পরিকল্পনা কমিটি। তার নেতা ছিলেন বা সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। হরিপুরা যে কংগ্রেস অধিবেশন হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বেই এই জাতীয় পরিকল্পনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব অনুসারে পণ্ডিত জওহরলাল নেহেরুর সভাপতিত্বে একটা কমিটি গঠন হয়েছিল। এরপরে আমাদের যে প্ল্যানের ধারণা আমরা দেখতে পাই সেটা আছে 1944 সালে বোম্বাই পরিকল্পনা, অর্থাৎ বোম্বাইতে বম্বে প্ল্যান 1944। এই প্ল্যানের মূল উদ্যোক্তা ছিলেন আর.জি. টাটা, জি.ডি. বিড়লা, এরকমই আরও বিশিষ্ট কয়েকজন ব্যক্তি মিলে করেছিলেন, যাদের মূল লক্ষ্য ছিল কৃষি ক্ষেত্রকে, আমাদের যে কৃষি ক্ষেত্র সেই কৃষি ক্ষেত্রকে 130%, এগ্রিকালচার ক্ষেত্রকে 130% ইনক্রিজ করানো, অর্থাৎ উন্নয়ন ঘটানো, আর ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রকে 500% ইনক্রিজ করানো বা উন্নয়ন ঘটানো। এটি মূলত ধনতান্ত্রিক
ধাঁচে অনেকটা এই প্ল্যানটা ছিল। তো ধনতান্ত্রিক কি, সমাজতান্ত্রিক কি, মিশ্র কি, সেটা আমি অবশ্যই পরে আসবো। ইতিমধ্যেই এই 1944 সালে আর একটি প্ল্যান হয়েছিল, যাকে বলা হচ্ছে পিপলস প্ল্যান। পিপলস প্ল্যান বা জনগণের পরিকল্পনা। সালে এটা কে করেছিলেন না এম.এন. রয়। এই পরিকল্পনাতে প্রায় 15,000 কোটি টাকা, 15,000 কোটি টাকা একটা পরিকল্পনা করা হয়েছিল। এই পরিকল্পনাতে মূলত কৃষিজ দ্রব্যের উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়। কৃষিজ দ্রব্য, ভোগ্যপণ্য বা ভোগ্য শিল্প দ্রব্য, এগুলো। জমির ন্যাশনালাইজেশন বা জাতীয়করণের উপর গুরুত্ব দেওয়া হয় বা সুপারিশ করা হয়। এই পরিকল্পনাটা মানে অনেকটা সমাজতন্ত্র বা সমাজতান্ত্রিক ধাঁচে, সোশ্যালিজম ধাঁচে। এরপরে 1944 সালে আর একটি প্ল্যান হয়েছিল, সেটা কি না এস.এন. আগরওয়ালের নেতৃত্বে এটা হয়েছিল, যাকে বলা হচ্ছে গান্ধীবাদী প্ল্যান। এটা অনেকটা সমাজতান্ত্রিক ধাঁচে হয়েছিল। এরপরে জে.পি. নারায়ণ এর নেতৃত্বে এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 1950 সালে। তো এগুলো বিষয়ে অত চর্চার কিছু নেই। আমাদের যে ভারতের যে প্ল্যানটা আসে, সেই প্ল্যানটা গঠিত হয় প্রথম 1950 সালের 15 মার্চ। 1950 সালের 15ই মার্চ। এখান থেকে আমাদের প্ল্যানের শুরু হয়ে যাবে। এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিভিন্ন রকম প্ল্যান হয়। প্রথম তো পঞ্চবার্ষিকী প্ল্যান হয়। তারপরে কখনো কখনো দেখা গেছে এই প্ল্যানগুলো ঠিকঠাক সফল হয়তো হতে পারেনি, কোনো কারণবশত সেটাকে রিকভার করা হয়েছে। পরবর্তীতে এসে 2014 সালে প্ল্যান বিষয়টাকে তুলে দেওয়া হয়েছে এবং বর্তমানে নীতি আয়োগ আনা হয়েছে। তো যাই হোক, সেগুলো আমাদের পার্ট পার্ট করে প্রত্যেকটাই আলোচনা হবে। ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান, অ্যানুয়াল প্ল্যান কি, কোন প্ল্যানে কি কি হয়, কোন প্ল্যান সফল হয়েছিল, কোন প্ল্যান ব্যর্থ হলো, কেন ব্যর্থ হলো, সেগুলো আলোচ্য বিষয়। অবশ্যই আমি পরের ক্লাসে করবো। তার আগে আমাদের জেনে নেওয়া দরকার এই যে প্ল্যান বিষয়টা, প্ল্যানটা অ্যাকচুয়ালি কি, আর কি প্ল্যানের কাজগুলো কি থাকে, প্রধান কাজগুলো কি কি থাকে। বা এর ফাংশনসগুলো কি কি। প্ল্যানের ফাংশনস বা কাজগুলোকে আমরা মূলত 6টা ধারণায় বা 6টা ভাগে ভাগ করে থাকতে পারি। যেমন প্ল্যান প্রথমত আমাদের দেশের যে পণ্য, মূলধন, মানব সম্পদ তার হিসাব নিকাশ করা। দ্বিতীয়ত দেশের সম্পদের কার্যকারী ও ভারসাম্যযুক্ত ব্যবহার করা, অর্থাৎ আমার যে দেশে সম্পদগুলো আছে সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারতে হবে। আর কি করতে হবে, বিভিন্ন রকম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে, অর্থাৎ যেটা পূর্বে করা প্রয়োজন সেই ভিত্তিতে আমাকে কাজ করতে হবে। এমন নয় যে পরের কাজটা আগে করবো, আগের কাজটা পরে করবো, তাহলে কিন্তু হবে না।
এই পরিকল্পনা কমিশন আবার কি হয়, সরকারের একটা পরামর্শদাতা হিসেবেও কাজ করতে পারে। অর্থাৎ কিনা সরকার কি করবে আর কি করবে না, এরা এটা পরামর্শ দান করে। এরপরে এই যে সরকার যে কাজকর্মগুলো করলো, সেই কাজকর্মগুলো যে আর্থিক মূল্যায়ন সেটা এরা করতে পারে। অর্থাৎ কাজটা ঠিক হলো নাকি ব্যর্থ হয়ে গেল, কোথায় ভুল হলো, ভুলগুলো কী করে রিকভার করা যেত, বা পরবর্তীতে সেই ভুলগুলো যাতে না হয় তার জন্য কি করতে হবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে তারা পরামর্শ দিয়ে দেয়। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে সম্পর্ক, আর্থিক সম্পর্ক থাকে, সেটাকেও এরা পরামর্শ দানের মাধ্যমে অনেকটাই সফল করার কাজে সহায়তা করে থাকে। অর্থনৈতিক পরিকল্পনার প্রধান উদ্দেশ্য থাকে দুটো। একটা হচ্ছে অর্থনৈতিক প্রসার ঘটানো, আর দ্বিতীয় সামাজিক ন্যায় এবং আয় বৈষম্য, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা এবং আয় বৈষম্য দূরীকরণ করা। আর কি আত্মনির্ভরশীল বা স্বনির্ভরশীল করে তোলা, অর্থাৎ অন্য দেশ বা কারো মুখাপেক্ষী হয়ে না থাকা। আর কি করা আধুনিকীকরণ, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম যে অত্যাধুনিক বিষয়গুলো চলে আসে আমাদের, সেগুলোকে গ্রহণ করা এবং সেটা নিজের দেশের মধ্যে কীভাবে ইমপ্লিমেন্ট করা যাবে সেইগুলো করতে সাহায্য করা। এবার এই যে প্ল্যান, এই প্ল্যান যেটা হয়ে থাকে বা করে থাকে, যে পরিকল্পনা হয়, সেইটা অনুমোদন কে করে? এটা অনুমোদন করে হচ্ছে এনডিসি, অর্থাৎ ন্যাশনাল এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এটা 1952 সালের 6 আগস্ট, 1952 সালের 6 আগস্ট 1952 প্রতিষ্ঠিত হয়। এই যে এর সদস্য কারা হন? ক্ষমতা বলে এর সদস্য হন আমাদের প্রধানমন্ত্রী। আর কে হন? প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীগণ। একটা মিস্টেক হলো, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তো হনই, তার ক্যাবিনেট মন্ত্রী এবং সেন্ট্রালের অর্থমন্ত্রী এরাও এর সদস্য হন। এদের প্রধান কাজই হচ্ছে যে প্ল্যানটা করা হয়, অর্থাৎ প্ল্যানিং কমিশন যে প্ল্যানটা করে দেন সেটা অনুমোদন করা, অর্থাৎ পর্যালোচনা করে অনুমোদন করা। এবার প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে হন? প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী। ইনিও ক্ষমতা বলে চেয়ারম্যান হয়ে থাকেন। যদিও এখন প্ল্যানিং কমিশন নেই, নীতি আয়োগ চলে এসছে, সেই নীতি আয়োগেরও চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী। এই প্ল্যান বিভিন্ন রকমের হয়। আমরা প্ল্যানকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কীরকম? যেমন 1 নাম্বারেই বলি ইন্ডিকেটিভ, 2 নম্বরে আসবে ডেভেলপমেন্ট, ইন্ডিকেটিভ প্ল্যান 2 নম্বরে, ডেভেলপমেন্ট প্ল্যান
3 নম্বরে ডিসেন্ট্রালাইজড প্ল্যান, ডিসেন্ট্রালাইজ বা বিকেন্দ্রীকরণ। আরেকটা আছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ প্ল্যান, ইম্পারেটিভ। ইম্পারেটিভ প্ল্যান। এবার এই যে বিভিন্ন রকমের প্ল্যান, তো ডেভেলপমেন্ট প্ল্যান কোনগুলো? অর্থাৎ যে প্ল্যানে দেশের উন্নয়নের দিকেই সব থেকে বেশি জোর দেওয়া হয়, পুষ্টি বা নিউট্রিশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দেশীয়করণভাবে করা, হেলথের উন্নয়ন, অর্থাৎ উন্নয়নের দিকেই বেশি খরচ করতে হবে। এই প্ল্যানগুলোকে আমাদের মূলত ডেভেলপমেন্ট প্ল্যান বলা হয়ে থাকে। ডিসেন্ট্রালাইজ প্ল্যান কোনটা? ডিসেন্ট্রালাইজ প্ল্যান হলো যেটাতে সরকারি যে ক্ষেত্রগুলো থাকে সেগুলোকে আস্তে আস্তে ডিসেন্ট্রালাইজ করা, অর্থাৎ জনগণের হাতে এবং বিস্তার ঘটানো, আস্তে আস্তে জনগণের হাতে দেওয়া, প্রাইভেটাইজেশন করা এবং তার বিস্তার করা সুষ্ঠুভাবে অবশ্যই, যাতে আয় বৈষম্যটা ধীরে ধীরে কমানো যায় এবং এটা অনেকটা মার্কেটের উপর ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ যতদিন যাবে তত মার্কেট বেস প্ল্যানটা তৈরি হবে, অর্থাৎ চাহিদা অনুযায়ী প্ল্যানটা তৈরি হবে। আর একটা কি? ইম্পারেটিভ, অর্থাৎ বাধ্যতামূলক। অর্থাৎ সরকার যে প্ল্যানটা করবে সেটাই মেনে নিতে হবে আর সেইভাবেই চলতে হবে। আর সব থেকে যেটা ভ্যালুয়েবল আমি রেখেছি 1 নম্বরে থাকলেও সবার পরে বলছি, তার কারণ এটা ইন্ডিয়ার ক্ষেত্রে সবচেয়ে ভ্যালুয়েবল। আমাদের যে প্ল্যানটা আছে সেটা ইন্ডিকেটিভ প্ল্যান, অর্থাৎ ইঙ্গিত দায়ী। এখানে আমরা সরকারি, বেসরকারি, ডেভেলপমেন্ট, ডিসেন্ট্রালাইজড, ইম্পারেটিভ, এই সবগুলোরই মূলত একটা সংমিশ্রণ দেখে থাকি। ভারতের পরিকল্পনায় এই সংমিশ্রণের উপর গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। যেমন সরকারি ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে, সেরকম বেসরকারি ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে, আবার প্রাইভেটাইজেশনও চলছে, মার্কেটের উপর অনেক কিছুই বেস করা হয়। আবার কিছু কিছু কাজ থাকে যেগুলো বাধ্যতামূলক করতে হয়। সেই জন্য ভারতের প্ল্যানকে কী বলা হচ্ছে না? ইন্ডিকেটিভ। এইটা কিন্তু একটা ভ্যালুয়েবল কোশ্চেন, ইন্ডিয়ার প্ল্যানটা কী রকম প্ল্যান, অনেকবার পরীক্ষায় এসছে। তো যাই হোক, আজকে আপাতত এইটুকুই। কেমন লাগলো আমরা জানাবো। নেক্সট ক্লাস প্ল্যানের উপরই হবে, ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান, এটা আবার হবে।